আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুধী, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এখন যে অংশটা পড়াবো এটা এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সংশোধনী চলে আসছে। তাহলে আমরা পড়াবো ক 21-এর ক পড়াবো আজকে, আপনাদের 21-এর ক পড়াবো। তারপরে আজকে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 22 ধারা পড়াবো। এই দুইটা অনেক ইম্পর্টেন্ট, এই দুইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এই দুইটা ধারা থেকে একটা এমসিকিউ প্রায় আসে বারবার আসে। আজকে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনাদের চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন এটা শেষ হয়ে যাবে 12 থেকে 30 ইনশাআল্লাহ। এই অংশটা আজকে আমি আপনাদের শেষ করে দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 21-এর ক থেকে আজকে আমাদের ক্লাসটা শুরু করব। তো চলুন আমরা চট করে শুরু করে ফেলি। 21-এর কটা কিভাবে আমরা চালু করব, এবার আসেন সেটা শুরু করে দিই। এবার আসেন সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21-এর ক। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21-এর ক। 21-এর কতে বলা আছে, 21-এর কতে বলা আছে যে অস্থাবর সম্পত্তি মানে জমি, এক কথায় জমি বোঝেন, একটা জমিকে বলা হয় অস্থাবর সম্পত্তি, ইমমুভেবল প্রপার্টি, অর্থাৎ যে সম্পদটা এক স্থান থেকে অন্য স্থানে সরে না, অর্থাৎ ইমমুভেবল প্রপার্টি। একটা জমি যখন ঠিক আছে, একটা অস্থাবর সম্পত্তি, একটা জমি যখন বিক্রয় চুক্তি হয় একটা জমি, আপনি যখন একটা জমি বিক্রি করতে চান একটা জমি যখন আপনি বিক্রি করতে চান, অর্থাৎ কোনো অস্থাবর সম্পত্তি যদি আপনি বিক্রি করতে চান, ঠিক আছে, কোনো স্থাবর সম্পত্তি, অর্থাৎ আপনি যদি একটা স্থাবর সম্পত্তি একটা জমি যদি বিক্রি করতে চান, অবশ্যই আপনাকে আপনাকে দুইটা শর্ত পূরণ করতেই হবে। আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। দুইটা শর্ত অবশ্যই পূরণ করতে হবে, না হলে এটার চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন হবে না। অর্থাৎ বাংলায় কি বুঝবেন, বাংলায় বুঝবেন এই কথাটা এইভাবে যে একটা জমি যদি আপনি বিক্রি করতে চান আপনাকে অবশ্যই দুইটা শর্ত পূরণ করতে হবে। এই দুইটা শর্ত যদি আপনি পূরণ না করেন তাহলে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে না। এছাড়া এক সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে গেলে জমি বিক্রয়ের ক্ষেত্রে আপনাকে দুইটা শর্ত অবশ্যই পূরণ করতে হবে। এক নাম্বার শর্তটা হচ্ছে আপনার চুক্তিটা অবশ্যই লিখিত হইতে হবে। আপনি যে জমি বিক্রির চুক্তিটা করবেন সেটা অবশ্যই লিখিত হতে হবে। লিখে ফেলেন। আপনার সম্পত্তিটা অর্থাৎ জমি বিক্রির যে চুক্তিপত্রটা অবশ্যই লিখিত হতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা নিবন্ধন আইন দ্বারা প্রভাবিত হবে না, এটা রেজিস্ট্রেশন আইন দ্বারা প্রভাবিত হবে না। রেজিস্ট্রেশন বাংলা হচ্ছে নিবন্ধন আইন অনুসারে রেজিস্ট্রি হবে না। এই দুইটা শর্ত আপনাকে অবশ্যই পূরণ করতে হবে, তা না হলে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করা সম্ভব নয়। ঠিক আছে, এই দুইটা শর্ত আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এটা ছিল 21-এর কয়ের একটা অংশ। 21-এর কয়ের একটা অংশ। ঠিক আছে, চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, অর্থাৎ এখানে বলা আছে যে আপনি যদি একটা জমি বিক্রি করতে চান, সুনির্দিষ্টভাবে কার্যকর যদি করতে চান, আপনি যদি বাংলা কথাটা বুঝেন, 21-এর কথায় এই কথাটা একটু প্যাচ আছে। আপনি যদি একটা জমি বলতে আমি সহজভাবে ভাষায় বুঝাচ্ছি, ইমুভেবল প্রপার্টি, স্থাবর সম্পত্তি। আপনি যদি একটা জমি বিক্রি করতে চান তাহলে দুইটা শর্ত পূরণ করতে হবে। 1 নাম্বার হচ্ছে একটা জমি যদি আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে বিক্রি করতে চান আপনাকে দুটো শর্ত পূরণ করতে হবে। আপনার চুক্তিটা অবশ্যই লিখিত হইতে হবে, মুখে হলে হবে না, চুক্তিটা লিখিত হইতে হবে। আর 2, আপনি রেজিস্ট্রেশন আইন অনুসারে রেজিস্ট্রেশন করতে পারবেন না। এখন বলবেন স্যার রেজিস্ট্রেশন তাহলে করবো কেমনে? অবশ্যই আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে রেজিস্ট্রেশন করতে হবে। এই অংশটা আপনারা বুঝছেন কিনা বলেন? এটা বারবার আসতেছে যে একটা জমি যদি আপনি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করতে চান, একটা জমি বিক্রির ব্যাপার যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে আপনি বাস্তবায়ন করতে চান, তখন আপনাকে দুইটা শর্ত পূরণ করতে হবে। আপনার চুক্তিটা অবশ্যই লিখিত হতে হবে। 2, আপনি রেজিস্ট্রেশন আইন অনুসারে রেজিস্ট্রি করতে পারবেন না।
আপনাকে রেজিস্ট্রি করতে হবে সুনির্দিষ্ট পত্রিকার আইন অনুসারে, সুনির্দিষ্ট পত্রিকার আইন অনুসারে। এবং আরেকটা শর্ত আপনাকে পূরণ করতে হবে, সেটা হচ্ছে 3 নাম্বার। এই শর্তটা খুবই গুরুত্বপূর্ণ, এই শর্তটা আপনাদের এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই কথাটা শুধু এতটুকু শেখেন, এটা উদাহরণ দিয়ে বুঝাবো। অবশিষ্ট অংশ লিখে ফেলেন, অবশিষ্ট মূল্য, এই কথাটা শুধু লিখে ফেলেন। অবশিষ্ট মূল্য আদালতে জমা দিতে হবে, অবশিষ্ট মূল্য আদালতে জমা দিতে হবে, জমা দিতে হবে, অবশিষ্ট মূল্য আদালতে জমা দিতে হবে। এই 3টা শর্ত আপনাকে পূরণ করতে হবে, 3টা শর্ত আপনাকে পূরণ করতে হবে। মূল শর্ত হচ্ছে এই 2টা। পরীক্ষা যদি আসে কয়টা শর্ত, তখন আপনি লিখবেন মোট 3টি শর্ত। আপনাকে আমি সহজ ভাষায় বুঝাই, 3 নাম্বারটা আমি বুঝিয়ে দিব উদাহরণ দিয়ে। এখন আপনি 21-এর কতে সার কথাটা কি বুঝলেন আপনি বলেন তো? 21-এর কতে বলা আছে, 21-এর কতে বলা আছে একটা জমি, একটা জমি যদি আপনি, একটা জমির বিক্রি, একটা জমি বিক্রয়, একটা জমি বিক্রয় যদি আপনি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করতে চান, আপনাকে অবশ্যই 3টা শর্ত পূরণ করতে হবে। 1, চুক্তিটা লিখিত হইতে হবে। 2, নিবন্ধন আইন অনুসারে এটা রেজিস্ট্রি করা যাবে না, রেজিস্ট্রি আইন অনুসারে আপনি রেজিস্ট্রি করতে পারবেন না। এবং 3 নাম্বার কথাটা লেখেন, অবশিষ্ট মূল্য আদালতে জমা দিতে হবে, অবশিষ্ট মূল্য আদালতে জমা দিতে হবে। এই অংশটা আপনারা বুঝছেন কিনা একটু বলেন, একটু ইয়েস অথবা নো বলেন যে স্যার বুঝছি, বুঝি নাই। আচ্ছা, এই 3টা শর্ত পূরণ করতে হবে যে একটা জমি যদি আপনি বিক্রি করতে চান, 3টা শর্ত পূরণ করতে হবে। একটা জমি যদি বিক্রি করতে চান সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে, সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করতে চান, 3টা শর্ত। চুক্তিটা লিখিত হইতে হবে, রেজিস্ট্রেশন আইন দ্বারা রেজিস্ট্রি করা যাবে না, অবশিষ্ট মূল্য আদালতে জমা দিতে হবে। এই অংশ। এবার আসেন অবশিষ্ট মূল্য আদালতে আপনি কিভাবে জমা দিবেন, অবশিষ্ট মূল্য আদালতে আপনি কিভাবে জমা দিবেন। এই অংশটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে স্যার অবশিষ্ট মূল্য আদালতে জমা দেওয়ার মানেটা কি। আচ্ছা, ওইটা আমি আপনি আবার বুঝাবো, সমস্যা নেই। আচ্ছা, অবশিষ্ট মূল্য আদালতে জমা দিবেন কিভাবে? অবশিষ্ট মূল্য লিখে ফেলেন, অবশিষ্ট মূল্য, অবশিষ্ট মূল্য আদালতে জমা দেয় কিভাবে? আদালতে জমা দেয়, জমা দেয় কিভাবে? এই কথাটা অনেকেই বোঝে না। স্যার এটা মানে কি বুঝলেন আপনি? এইটার মানে হচ্ছে, একটু খেয়াল করেন সকলে, 21-এর কতে 3টা শর্ত বুঝছে, 3টা শর্ত। 21-এর 1-এ যে একটা জমি আপনি যদি বিক্রি করতে চান, বিক্রি করতে চান এবং আপনি চাচ্ছেন এটা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন হোক, এটার চুক্তির চুক্তি প্রবল হোক আর কি, চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন আপনি চাচ্ছেন কোন আইনের অধীনে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে। তাহলে আপনাকে 3টা শর্ত পূরণ করতে হবে। 1 নাম্বার, আপনার চুক্তিটা হইতে হবে লিখিত। 2 নাম্বার, আপনি রেজিস্ট্রেশন আইন দ্বারা রেজিস্ট্রি করতে পারবেন না, আপনাকে করতে হবে এসআর অ্যাক্টের আইনে রেজিস্ট্রি করতে হবে। এইটা হচ্ছে দ্বিতীয় শর্ত। আর তৃতীয় হচ্ছে অবশিষ্ট মূল্য আদালতে জমা দিতে হবে। এবার আসুন অবশিষ্ট মূল্য জিনিসটা কি। অবশিষ্ট মূল্য বলতে আপনি যা বুঝেন সেটা হচ্ছে, খেয়াল করেন, এই একটা জমি, এই একটা জমিটার দাম হচ্ছে 1 কোটি টাকা, 1 কোটি টাকা, 1 কোটি টাকা। রনি করছে কি, রনি হচ্ছে এই জমির মালিক। এখন এখন রিপা গিয়ে কি করছে, খেয়াল করেন, রিপা করছে কি, রনিরে বলতেছে ভাই আপনার জমিটা তো অনেক সুন্দর, আমি আপনাকে 50 লক্ষ টাকা দিলাম, আমি আপনাকে 50 লক্ষ টাকা অ্যাডভান্স দিলাম। রনিরে বলছে আমি 50 লক্ষ টাকা অ্যাডভান্স দিলাম, এই জমিটা আমি কি করব বলেন তো, এই জমিটা আমি ব্যবহার করব, এই জমির মালিক আমি হব, আপনাকে আমি 50 লাখ টাকা অ্যাডভান্স দিলাম। তাহলে রিপা কি করছে, রনিরে 50 লাখ টাকা অ্যাডভান্স দিছে। রনি বলতেছে সমস্যা নেই, 50 লাখ তো আমারে দিয়ে দেন, আপনি 50 লাখ তো এটা কোনো ব্যাপার না, আমারে দিয়ে দেন, আমি আপনার জমি লিখে দেবো। রিপার এই 50 লক্ষ টাকা কি করছে, রনি নিয়া হাওয়া হয়ে গেছে, চলে গেছে আমেরিকা। কথা কি বুঝছেন? অর্থাৎ রনির এই সম্পত্তিটার দাম 1 কোটি টাকা, এটা আপনারা বুঝতে হবে, এমসিকিউতে আসবে। রনির এই সম্পত্তিটার দাম হচ্ছে 1 কোটি টাকা। রিপা করছে কি, রিপা করছে কি, বলতেছে রনি আমি তোমার এই জমিটা কিনবো, এই নাও 50 লক্ষ টাকা অ্যাডভান্স, বাকি 50 লক্ষ কয়দিন পরে দিব। রনি বলতে আচ্ছা ঠিক আছে দাও তোমার 50 লক্ষ টাকা। রনি করছে কি, এই 50 লক্ষ টাকা কি করছে, নিয়ে আমেরিকা চলে গেছে। তাহলে এখন রিপা কি করছে, আদালতে গিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে চুক্তির বাস্তবায়নের মামলা করছে যে মাননীয় আদালত, এই রনি আমার এই 50 লাখ টাকা নিয়ে মেরে গেছে। তখন বলতেছে তুমি 22-এর কটা একটু পড়ে আসো, তোমার চুক্তিটা কি লিখিত ছিল? জি। তাহলে এটা হয়ে গেছে, চুক্তি লিখিত, প্রথম শর্ত ডান। দ্বিতীয় হচ্ছে, প্রথম কথা তোমার চুক্তিটা কি লিখিত ছিল? ইয়েস, চুক্তিটা লিখিত ছিল। তারপর দ্বিতীয় হচ্ছে এটা কি রেজিস্ট্রেশন আইন অনুসারে করছো? না মাননীয় আদালত, রেজিস্ট্রেশন আইন অনুসারে নিবন্ধন করিনি। তাহলে কি অনুসারে করছো? সুনির্দিষ্ট প্রতিকার অনুসারে করেছি। ভেরি গুড, দ্বিতীয় শর্ত মিলছে। এবার তৃতীয় হচ্ছে এই জমির দাম কত ছিল, আদালত জিগায়,
50 1 কোটি ছিল, তুমি দিয়েছো কত? 50 লাখ দিছি। কইতাছে তাহলে বাকি 50 লক্ষ টাকা আমাকে দাও। বাকি 50 লক্ষ টাকা ডিপোজিট করো আদালতে। বাকি 50 লাখ টাকা কি করো? ডিপোজিট করো। তাহলে এই অংশটা হচ্ছে তৃতীয় শর্ত, আদালতে অবশিষ্ট মূল্য জমা দিতে। আদালত কি করলো? এই 50 লক্ষ টাকা কি করলো? রিপার কাছ থেকে নিয়ে নিল। এইবার কি করছে আদালত? রনিরে ধরে নিয়ে আসছে, এই বাটপার তুমি ওরে দিলা না কে? তখন আদালত এই রিপার 50 লাখ টাকা রনিরে দিয়ে দিব, দিয়ে রনির কাছ থেকে জমিটা নিয়ে রিপার নামে মালিকানা দিয়ে দিবে। এইটা হচ্ছে 21-এর কয়ের সার কথা। আশা করি আপনারা পুরোটা বুঝতে পারছেন। আপনারা কি বুঝতে পারছেন? একটু বলেন তো যে স্যার বুঝছি বা বুঝি নাই। হ্যাঁ, আচ্ছা, সুন্দর। আর এটা আর জীবনে আপনার কোনোদিন এটা সমস্যা হবে না আশা করি। এইবার আসেন 22, এগুলি পরদে পরদে প্রশ্ন থাকবে। 22 ধারা হচ্ছে 22। এবার আসেন ধারা 22। আচ্ছা, আচ্ছা, এবার ধারা 22টা বলেন। ধারা 22টাকে খেয়াল করেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়তে গেলে ধারা 5 আর ধারা 22 একত্রে মিলিয়ে পড়তে হয়। ধারা 5-এ 5টা প্রতিকার আর ধারা 22-এ বলা আছে সুবিবেচনামূলক ক্ষমতা। লিখে ফেলেন, সুবিবেচনা সুবিবেচনামূলক ক্ষমতা। লিখে ফেলেন, সুবিবেচনামূলক ক্ষমতা। এটা বলা আছে ধারা 22-এ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে বলা আছে 5 ভাবে 5টা প্রতিকার দেওয়া হয়। মোট 8টা প্রতিকার 5 ভাবে দেওয়া হয়। এটা বলা আছে ধারা 5-এ। সুনির্দিষ্ট প্রতিকারে ধারা 5 আর 22 মিলাইয়া পড়তে হয়। আসেন এবার ধারা 22টা পড়াবো। ধারা 22টা আপনাদের জন্য 21 আর 22টা খুবই ইম্পর্টেন্ট। এজন্য একটু সময় নিয়ে পড়ালাম, বুঝতে পেরেছেন? আমি চাচ্ছি আমার প্রত্যেকটা স্টুডেন্ট এ স্যার একটা ফুল মার্কস পাবে। ফুল মার্কস পাবে। এটা এখানে বলা আছে দেখেন, 22 ধারাটা শুরুই হইছে। শুরুই হচ্ছে এটাকে বাংলায় লিখবেন সুবিবেচনামূলক ক্ষমতা। সুবিবে সুবিবেচনা। লিখে ফেলেন, সুবিবেচনামূলক ক্ষমতা। মূলক ক্ষমতা। সুবিবেচনামূলক ক্ষমতা। ইংলিশে বলা হয় ডিসক্রিশনারি পাওয়ার। ডিসক্রিশনারি পাওয়ার। সুবিবেচনামূলক ক্ষমতা। ইংলিশে বলা হয় ডিসক্রিশনারি মূলক পাওয়ার, ক্ষমতা। আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা, অর্থাৎ আদালতের দৃষ্টিতে। লিখে ফেলেন, সুবিবেচনামূলক ক্ষমতার সংজ্ঞাটা লিখে ফেলেন। আদালতের দৃষ্টিতে, আদালতের 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 বিচারিক দৃষ্টিতে, বিচারিক বিচারিক দৃষ্টিকোণে। লিখে ফেলেন, আদালতের বিচারিক দৃষ্টিকোণে মানে আদালতের চোখে আইনসম্মত, মানে আইন বিরুদ্ধ না, আইনসম্মত সর্বোচ্চ উত্তম সিদ্ধান্তকে উত্তম সিদ্ধান্তকে উত্তম সিদ্ধান্তকে সুবিবেচনামূলক ক্ষমতা বলা হয়। এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পারছেন। সুবিবেচনামূলক ক্ষমতার সংজ্ঞা কি? আদালতের বিচারিক দৃষ্টিতে, শুধু দৃষ্টিতে না, আদালতের বিচারিক দৃষ্টিতে আইনসম্মত সর্বোচ্চ উত্তম সিদ্ধান্তকে সুবিবেচনামূলক ক্ষমতা বলা হয়। আপনারা কি এটা বুঝতে পেরেছেন? সুবিবেচনামূলক ক্ষমতার সংজ্ঞাটা আদালতের বিচারিক দৃষ্টিকোণে আইনসম্মত সর্বোত্তম সিদ্ধান্তকে সুবিবেচনামূলক ক্ষমতা বলা হয়। এইবার আসেন, সুবিবেচনামূলক ক্ষমতা হইতে গেলে 5টা শর্ত পূরণ করতে হয়। 22 ধারায় বলা আছে, এই কথা লিখে ফেলেন। সুবিবেচনামূলক ক্ষমতা, সুবিবেচনামূলক ক্ষমতা মূলক ক্ষমতা সুবিবেচনামূলক ক্ষমতা হতে গেলে এর উপাদান কয়টা? পরীক্ষা সুবিবেচনামূলক ক্ষমতার উপাদান কয়টি? উপাদান 5টি। বিবেচনামূলক ক্ষমতার উপাদান 5টি। এটা হচ্ছে ধারা 22-এ বলা আছে। ধারা 22-এ বলা আছে সুবিবেচনামূলক ক্ষমতার উপাদান 5টি। সুবিবেচনা, কমেন্টে লেখেন, সুবিবেচনামূলক ক্ষমতার উপাদান হচ্ছে 5টি। 1 নাম্বার, সুবিবেচনামূলক ক্ষমতা অবশ্যই লফুল হইতে হবে। লফুল, আইনসম্মত হইতে হবে। এটা কমেন্টে লেখেন, আইনসম্মত হতে হবে। আইনসম্মত হতে হবে। 2 নাম্বার হতে হবে, এটা হতে হবে অবশ্যই নিখুঁত। হতে হবে অবশ্যই নিখুঁত। নিখুঁত মানে হচ্ছে সাউন্ড। শব্দটা যদি পরীক্ষা আসে, অনেকে মনে করে সাউন্ড মানে শব্দ। সাউন্ড শব্দের অর্থ নিখুঁত। আপনার নিখুঁত হতে হবে। 3 নাম্বার হতে হবে, এটা হতে হবে যুক্তিসম্মত। যুক্তিসম্মত। 3 নাম্বার হচ্ছে যুক্তিসম্মত। এটা হতে হবে রিজনেবল। এই কথাগুলো সবাই লিখে রাখেন। বাংলা ইংলিশ দুইটা মিলিয়ে লিখবেন। সুবিবেচনামূলক ক্ষমতার উপাদান 5টি। এটা আইনসম্মত হতে হয়, নিখুঁত হইতে হয়, যুক্তিসম্মত হইতে হয় এবং কি হয়? বিচারিক 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 মূলনীতি মেনে চলে। মূলনীতি মেনে চলে। বিচারিক মূলনীতি মেনে
চলে? কমেন্টে একজন লেখেন বিচারিক মূলনীতি মেনে চলে। 5 নাম্বার এটা আপিল যোগ্য এবং আপিল করা যায়। এটা কি করা যায়? আপিল করা যায়। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সুবিবেচনামূলক ক্ষমতার প্রতিকার কি? এই এমসিকিউ উত্তর হচ্ছে আপিল। সুবিবেচনামূলক প্রতিকার কি? উত্তর হচ্ছে আপিল। আপনি 5টা নীতি বুঝতে পেরেছেন। একটা সুবিবেচনামূলক ক্ষমতা হতে গেলে 5টা উপাদান মেনে চলতে হয়। এটা অবশ্যই আইনসম্মত হতে হবে, এটা নিখুঁত হতে হবে, এটা যুক্তিসম্মত হতে হবে, এটা বিচারিক মূলনীতি মেনে চলতে হবে এবং আপিল করতে হবে। এই হচ্ছে 5টা নীতি। ক্লিয়ার আপনারা সবাই? আচ্ছা, এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি আপনারা সুন্দর করে এই অংশটা আপনাদের এমসিকিউ অত্যন্ত ইম্পর্টেন্ট। এইবার আসেন এই অংশটা একটু সাইডে তাকান। সবাই একটু সাইডে তাকান। আদালত 3 ধরনের সুবিবেচনামূলক ক্ষমতা। আদালত 3 ক্ষেত্রে লিখে ফেলেন। আদালত এটা এমসিকিউর জন্য ভয়ঙ্কর। আদালত 3 ক্ষেত্রে লিখে ফেলেন। আদালত 3টি ক্ষেত্রে আদালত 3 ক্ষেত্রে আদালত 3 ক্ষেত্রে সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে। তাহলে পরীক্ষা যদি আসে আদালত কয় ক্ষেত্রে সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে বলেন? আদালত কয় ক্ষেত্রে সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে? উত্তর হচ্ছে 3 ক্ষেত্রে। লেখেন, বলেন, কমেন্টে লেখেন। আদালত কয় ক্ষেত্রে সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ? উত্তর হবে 3 ক্ষেত্রে। 3 ক্ষেত্রে 3 ক্ষেত্রে। 1 নম্বরে লেখেন অবৈধ সুবিধা। লিখে ফেলেন অবৈধ। কেউ যদি অবৈধ সুবিধা নেয়, অবৈধ সুবিধা নেয়, কেউ যদি অবৈধ সুবিধা নেয় তখন সুবিধামূলক ক্ষমতা 22 দ্বারা প্রয়োগ হয়। কেউ যদি অবৈধ সুবিধা নেয়, কেউ যদি কি নেয়? অবৈধ সুবিধা নেয়। 2 নম্বরে হচ্ছে কঠোরতা, হার্ডশিপ, কঠোরতা। কারো পক্ষে যখন কোনো সিদ্ধান্ত আদালতের মেনে চলা কঠিন হয়, এই কঠোরতার বিরুদ্ধে সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ হয়। 3 নাম্বার হচ্ছে অপূরণীয় ক্ষতি। অপূরণীয় ক্ষতি। অপূরণীয় অপূরণীয় ক্ষতি। অপূরণীয় ক্ষতি। এই 3 ক্ষেত্রে সুবিবেচনামূলক ক্ষমতার প্রয়োগ হয়। এই কথাটা সবাই একটু কমেন্টে লিখে ফেলেন। সুবিবেচনামূলক 22 ধারার মূল কথা কি ছিল বলেন তো? 22 ধারার মূল ক্ষমতা ছিল সুবিবেচনামূলক ক্ষমতার উপাদান কয়টি? উত্তর হবে 5। এই আইনসম্মত হইতে হবে, এটা নিখুঁত হইতে হবে, এটা যুক্তিসম্মত হইতে হবে, বিচারিক মূলনীতি মেনে চলে, এর বিরুদ্ধে আপিল করা যাবে। 5টা উপাদান থাকবে। 3 ক্ষেত্রে সুবিবেচনামূলক ক্ষমতা আদালত 3 সুবিবেচনা ক্ষমতার আদেশ প্রয়োগ করে। এই যে 3 ক্ষেত্রে 3 ক্ষেত্রে 3 ক্ষেত্রে আদালত সুবিবেচনামূলক ক্ষমতার আদেশ প্রয়োগ করে। সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ হয় 3 ক্ষেত্রে। অবৈধ সুবিধা, কঠোর, অপূরণীয় ক্ষতি। এই 3 ক্ষেত্রে। এখান থেকে একটা এমসিকিউ কথা অসম্ভব বলে কিছু নাই। আসতেই পারে। বারবার আসে। আসতেই পারে। ইনশাআল্লাহ আসতেই পারে। আপনারা বুঝছেন কিনা একটু বলেন। আপনারা এই অংশটা বুঝছেন কিনা একটু বলেন। আচ্ছা, এইবার আসেন। এই অংশে প্রশ্ন আসবে। পরীক্ষা দিতে এখান থেকে প্রশ্ন আসছে। আমি যা পড়াবো এর বাহিরে কোনো কোশ্চেন আসবে না। আমি যা পড়াবো এর বাহিরে কোনো কোশ্চেন আসবে না। এবার আসেন। এইবার আসেন এই জিনিসগুলো বারবার খেয়াল করেন। 12 ধারায়, ধারা 12তে বলা আছে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন 4 ক্ষেত্রে। 4 ক্ষেত্রে 4 চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন হয়। চুক্তির 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 সুনির্দিষ্ট বাস্তবায়ন হয়। 4 ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন হয়। 4 ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন হয়। 4 ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন দ্বারা বলা আছে 21 দ্বারা 8 ক্ষেত্রে হয় না। 8 ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন হয় না। চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন হয় না কোন ক্ষেত্রে? 8 ক্ষেত্রে। এগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। 4 ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন হয়, 8 ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন হয় না। 4 ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন হয়, 8 ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন হয় না। 8 ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন হয় না। এটা তো আমরা আগের বার বলেছি। এইবার আসেন। 24 বলা আছে এদিকে 24 ধারায় বলা আছে এদিকে লিখে ফেলেন। 24 ধারায় বলা আছে 4 ক্ষেত্রে
চার শ্রেণীর ব্যক্তি লিখে ফেলেন, চার শ্রেণীর ব্যক্তি, চার শ্রেণীর ব্যক্তি, চার শ্রেণীর ব্যক্তি অর্থাৎ ইংলিশে বলা শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, ইংলিশে বলা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট করতে পারে না, করতে পারে না। চার শ্রেণীর ব্যক্তি করতে পারে না, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। 12 ধারায় বলা আছে 4 ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন হয়, 21 ধারায় বলা আছে 8 ক্ষেত্রে হয় না, 24 ধারায় বলা আছে 4 শ্রেণীর ব্যক্তি চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে পারে না, এদের যোগ্যতা নাই, একটা চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন যোগ্যতা এদের নাই। এবং ধারা 28-এ বলছে, খেয়াল করেন, ধারা 28-এ বলছে, ধারা 28-এ এই কথা বলছে, ধারা 28-এ বলতেছে, ধারা 28-এ বলতেছে 3 শ্রেণীর ব্যক্তি, 3 শ্রেণীর ব্যক্তি, 3 শ্রেণীর ব্যক্তি বাধ্য না, 3 শ্রেণীর ব্যক্তি বাধ্য না চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে, 3 শ্রেণীর ব্যক্তি বাধ্য না, 28 ধারায় বলা আছে। এই অংশটা এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটু সবাই লিখে, এটা আমাদের জন্য পরীক্ষায় কি যে গুরুত্বপূর্ণ, এই অংশটা পরীক্ষা কতটা যে গুরুত্বপূর্ণ এটা একটু লিখে ফেলেন সবাই, কেউ কমেন্ট করে লেখেন তো। 21 ধারায় বলা আছে চার ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন হয়, 12 ধারায় বলা আছে 4 ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন হয়, 21 ধারায় বলা আছে 8 ক্ষেত্রে হয় না, 24 ধারায় বলা আছে 4 শ্রেণীর ব্যক্তির ক্ষমতা নাই, এই যে 24-এর সাইড 4 শ্রেণীর ব্যক্তির ক্ষমতা নাই চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন, আর 28 ধারায় বলা আছে 3 শ্রেণীর ব্যক্তি বাধ্য না, 3 শ্রেণীর ব্যক্তি বাধ্য না। এই অংশটা কে বুঝেন না একটু বলেন, আপনারা কি বুঝতে পারছেন এটা এমসিকিউর জন্য কত গুরুত্বপূর্ণ? 12 ধারায় বলা আছে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, 21 ধারায় বলা আছে 8 ক্ষেত্রে বাস্তবায়ন হয় না, 8 ক্ষেত্রে বাস্তবায়ন না, 8 ক্ষেত্রে বাস্তবায়ন হয় না। 20 ধারায় বলা আছে 4 শ্রেণীর ব্যক্তি এই চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন করার যোগ্যতা নাই, এরা পারে না। আর 28-এ বলা আছে 3 শ্রেণীর ব্যক্তি, 3 শ্রেণীর ব্যক্তি বাধ্য না, এই কথা মাথায় রাখবেন, বাধ্য না। আশা করি এই অংশটা, আচ্ছা এই অংশটা আপনারা বুঝতে পারছেন, একটু বলেন তো আমাকে এই অংশটা কি বুঝতে পারছেন? এটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা বুঝতে পারছেন কি বলি আমরা? বুঝতে পারেন, বুঝতে পারেন নাই আপনি? এই দেখেন 12 ধারা আপনি লিখে ফেলেন, এটা 12 ধারা বলা চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন হয় কয় ক্ষেত্রে? ক্ষেত্রে। 21 ধারায় বলা আছে কয় ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন হয় না, 8 ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন হয় না। 24 ধারায় বলা আছে কয় শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে পারে না, 4 শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে পারে না। আর 28 ধারায় বলা আছে 3 শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে বাধ্য না। পরীক্ষা আসবে কয় শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে বাধ্য, তখন আপনি বলবেন 28 ধারায় 3 শ্রেণী। পরীক্ষা যদি আসে কয় শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে পারে না, তখন আপনি বলবেন 24 ধারায় 4 শ্রেণীর ব্যক্তি। আশা করি এটা পিলির জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা খাতায় লিখে রাখেন, এখান থেকে একটা পিলির কোশ্চেন চলে আসবে। সুনির্দিষ্ট বাস্তবায়ন হয় কয় ক্ষেত্রে, তখন বলবেন 12 ধারায় 4 ক্ষেত্রে। যদি আসে কয় ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন হয় না, তখন আপনি বলবেন 21 ধারায় 8 ক্ষেত্রে হয় না। পরীক্ষা আসবে কয় শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে পারে না, যোগ্যতা নাই, যোগ্যতা নাই লিখে রাখেন যোগ্যতা, যখন লিখবেন 24 ধারায় 4 শ্রেণীর ব্যক্তি। আর পরীক্ষা যদি আসে কয় শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে বাধ্য না, তখন লিখবেন 28 ধারায় 3 শ্রেণীর ব্যক্তি। এবার আসলে আমরা জেনে রাখি 24 ধারায় কোন সেই 4 শ্রেণীর ব্যক্তি, 4 শ্রেণীর ব্যক্তি 24 ধারায় কোন সেই 4 শ্রেণীর ব্যক্তি যারা চুক্তির বাস্তবায়ন করার যোগ্যতা নাই, চুক্তির বাস্তবায়ন করার স্পেসিফিক পারফরম্যান্স অফ এ কন্ট্রাক্ট, চুক্তির নির্দিষ্ট বাস্তবায়ন করার বা বাংলায় বলি চুক্তি প্রবল, চুক্তি প্রবল করার যোগ্যতা নাই, এই শব্দটা মাথায় রাখবেন। এরা ডিসকোয়ালিফাইড, এদের যোগ্যতা নাই, এদের যোগ্যতা নাই, এরা অযোগ্য, এই শব্দটা মাথায় রাখবেন, যোগ্যতা নাই। 24 ধারায় 4 শ্রেণীর ব্যক্তির যোগ্যতা নাই, 1 2 3 4, এইগুলি হচ্ছে এমসিকিউর ভান্ডার। এখান থেকে আপনার ধরেন যে সুন্দর করে চলে আসবে এমসিকিউ গুলো। এখানে বলা আছে, এখানে বলা আছে খেয়াল করেন, এখানে বলা আছে কোন জিনিসটা, এখানে বলা আছে 24-এ 4 শ্রেণীর ব্যক্তি পারে না, 4 শ্রেণীর ব্যক্তি পারে না। এক নাম্বার হচ্ছে যে ক্ষতিপূরণ দিতে পারে না, একটা চুক্তি ভঙ্গ হইলে ক্ষতিপূরণ দিতে পারে না, ক্ষতিপূরণ দিতে পারে না, দিতে পারে না, এখানে এই কথাটা লিখে পারেন, ক্ষতিপূরণ দিতে পারে না এমন ব্যক্তি, এমন ব্যক্তি যে চুক্তি ভঙ্গ হইলে ক্ষতিপূরণ দিতে পারবে না, ক্ষতিপূরণ দিতে পারে না এমন ব্যক্তি। দুই বন্ধু
করছে দোষ আয় একটা চুক্তি করি, কি চুক্তি? তোর লাগে আমি একটা চুক্তি করি, কি চুক্তি সেটা? তোর সাথে একটা চুক্তি করি 50,000 টাকা, 50,000 টাকা এই করে দোষ তুই 50,000 টাকা আমার দে, কিন্তু যদি আমি কোনো ব্যবসা কাজ করি তোর কিন্তু এই 50,000 টাকা আমি ফেরত দিতে পারবো না। অর্থাৎ এই লক্ষ্য চুক্তি যদি একবার বাস্তবায়ন না হয়, ক্ষতিপূরণ দিতে পারে না এমন ব্যক্তি, সে কি করতে পারে না? চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে পারে না, ক্ষতিপূরণ দিতে পারে না এমন ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে না, করতে পারে না। ঠিক আছে? তারপরে হচ্ছে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য হচ্ছে, সেটা হচ্ছে যে ব্যক্তি এই যে ব্যক্তি আর বোঝা লাগবে নিজের নিজের প্রতিকার 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 বেছে নিয়েছে, যে ব্যক্তি নিজের প্রতিকার বেছে নিয়েছে, যে ব্যক্তি নিজের প্রতিকার বেছে নিয়েছে এমন ব্যক্তি, যে ব্যক্তি নিজের প্রতিকার বেছে নিয়ে এমন ব্যক্তিও চুক্তির সুনির্দিষ্ট প্রতিকার বেছে নিয়েছেন, চুক্তির সুনির্দিষ্ট প্রতিকার করতে পারে না। ঠিক আছে? এবার আসেন 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি যে যে ব্যক্তি চুক্তির ফলাফল ফলাফল সম্পর্কে আগে থেকে অবগত, আগে থেকে অবগত, এই শুধু লিখে রাখেন। মানে হে জানে যে চুক্তি ওরে যে 15,000 টাকা নিছি এই টাকার জীবন হলেও ফলাফল আগেই জানে যে ওরা একটা ভুংসুং করে নিছি টাকাটা জীবনও ফেরত দিব না। যে ব্যক্তি চুক্তির এবং 4 নাম্বার হচ্ছে ব্যক্তি লিখে ফেলেন, যে ব্যক্তি চুক্তির শর্ত পূরণ করে না, শর্ত পূরণ করে না, এই 4 শ্রেণীর ব্যক্তি হচ্ছে অযোগ্য, এরা চুক্তির বাস্তবায়ন করতে পারে না। আশা করি এই অংশটা আপনারা বুঝতে পারছেন। বুঝতে পারলে ইয়েস লেখেন, বুঝতে পারলে একটু ইয়েস লেখেন। 24 ধারায় বলা আছে 4 শ্রেণীর ব্যক্তি, 4 শ্রেণীর ব্যক্তি এরা অযোগ্য, এরা এক কথায় অযোগ্য, এদের যোগ্যতা না চুক্তি করার। 1, ক্ষতিপূরণ দিতে পারে এমন ব্যক্তি। 2, প্রতিকার বেছে নিয়েছে, সেগুলো সমস্যা নাই, 50,000 টাকা লস খাইলে খাইছি, আমার পকেটে 20,000 আছে ওইটা দিয়ে করবো, তার একটা অপশন আছে, প্রতিকার বেছে নিছে। যে ব্যক্তি চুক্তির ফলাফল সম্বন্ধে আগেই জানে, সমস্যা নাই, ওই ওর টাকা নিছি এটা ভুংসুং কইয়া ওর টাকা মাইরেই দিব, আগেই জানে ফলাফল। আর যে ব্যক্তি চুক্তির শর্ত পূরণ করে না, এই 4 শ্রেণীর ব্যক্তি অযোগ্য, এরা চুক্তির বাস্তবায়ন করতে পারে না। এমসিকিউর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এইবার আসেন 28 ধারায় 3 শ্রেণীর ব্যক্তি, এরা হচ্ছে বাধ্য। লিখে ফেলেন 28 ধারায় 3 শ্রেণীর ব্যক্তি, এরা বাধ্য না। শুধু একটা শব্দ লিখবেন, শুধু একটা লিখবেন। 24 ধারায় লিখবেন অযোগ্য, এই কথা শুধু লিখবেন অযোগ্য, অযোগ্য। 28 ধারায় 24 ধারায় 4 শ্রেণী, 24 এর 4 শ্রেণী অযোগ্য, 4 ধরনের ব্যক্তি অযোগ্য। লিখবেন 3 শ্রেণীর ব্যক্তি, এরা কি? 3 শ্রেণীর এরা কি? বাধ্য না, এই একটা শব্দ শুধু, বাধ্য না। 3 শ্রেণীর ব্যক্তি বাধ্য না চুক্তি বাস্তবায়ন করতে, 3 শ্রেণীর ব্যক্তি বাধ্য না। 23 ধারায় একটা জিনিস এটা মিস হয়ে গেছে, আমি মিস করছি। 8 শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে পারে। 8 শ্রেণীর ব্যক্তি, 8 শ্রেণীর ব্যক্তি, এখান থেকে একটা পির প্রশ্ন অবশ্যই আসবে। 24 শেষ করছি, এবার 28 যাই, এবার 28 আপনাদের যাচ্ছি। 28 যাই, 3 শ্রেণীর ব্যক্তি বাধ্য না, 3 শ্রেণীর ব্যক্তি বাধ্য না, লিখে ফেলেন। 28 দ্বারা লিখেছে 3 শ্রেণীর ব্যক্তি বাধ্য না, 3 শ্রেণীর ব্যক্তি লিখে ফেলেন। 3 শ্রেণীর ব্যক্তি, 3 শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট স্পেসিফিক পারফরম্যান্স অফ এ কন্ট্রাক্ট করতে বাধ্য না। 3 শ্রেণীর ব্যক্তি বাধ্য না, খালি একটা শব্দ, বাধ্য না। 3 শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে এরা এই বাধ্য না, কোনোভাবেই বাধ্য না, এই শব্দটাই শুধু বারবার ফোকাস করবেন। 1 নাম্বার এইটা শুধু লিখে ফেলেন। প্রতিদান, প্রতিদান মানে প্রতিদান মারাত্মকভাবে অপর্যাপ্ত, মারাত্মকভাবে অপর্যাপ্ত, প্রতিদান মারাত্মকভাবে অপর্যাপ্ত, শেষ, আর কিছু লেখা লাগবে না। অপর্যাপ্ত, অপর্যাপ্ত, প্রতিদান মারাত্মকভাবে অপর্যাপ্ত, এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন এরা করতে বাধ্য না, লিখে ফেলেন বাধ্য না, বাধ্য না 3 শ্রেণীর ব্যক্তি। 2 নাম্বার এ বাধ্য না, বাধ্য না
চুক্তির বাস্তবায়ন করতে বাধ্য না। 3 নাম্বার হচ্ছে যাকে ভুল বোঝানো হয়েছে, ভুল বিবরণ, ভুল বিবরণ, যাকে ভুল বোঝানো হয়েছে, গোপন চক্রান্ত করা হয়েছে, যার জন্য যারা ভুল বুঝাইয়া গোপন চক্রান্ত করে সম্পদ হাতায় না মানুষের কাছে, গোপন চক্রান্ত বা অসদাচরণ, যার সাথে আচরণ করে, যারা ভুল বুঝাইছে যে তুমি 50 লাখ টাকা দাও, তোমার 50 বিঘা, তো রাজি হয়ে গেছে 50 লাখ টাকা, এখন গিয়ে দেখে 5 বিঘা লিখে হইছে। ঠিক আছে, তাহলে ভুল বোঝানো হইছে। এটাকে বলা হয় রিপ্রেজেন্টেশন, গোপন চক্রান্ত। এটাকে বলা হয় কনসিলমেন্ট। এই শব্দগুলো লিখতে হবে। কনসিলমেন্ট এগুলো পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় অসদাচরণ, আনফেয়ার প্র্যাকটিস, আনফেয়ার প্র্যাকটিস, আনফেয়ার প্র্যাকটিস, আনফেয়ার প্র্যাকটিস, অসদাচরণ। এই ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন হয় না, এরা বাধ্য না, এরা বাধ্য না। এই লোক, এই শ্রেণীটাও বাধ্য না, এই শ্রেণী বাধ্য না। সে কি? যাকে ভুল তথ্য দ্বারা প্রভাবিত করা হয়েছে, যাকে ভুল তথ্য দ্বারা, ভুল তথ্য দিয়ে তারা বোকা বানানো হয়েছে, যাকে নিশ্চিত করা হয়েছে, এই 3 শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট করতে বাধ্য না। যার প্রতি মারাত্মকভাবে অপরাধ, যাকে ভুল বোঝানো হয়েছে, গোপন চক্রান্ত, অসদাচরণ, এই যে আনফেয়ার প্র্যাকটিস, এরা বাধ্য না। এবং যাকে বোঝানো হয়েছে, যাকে বোকা বানানো হয়েছে, বোকা বানানো হয়েছে, বোকা যারা ভুল তথ্য দিয়ে বোকা বানাইছে, এই 3 শ্রেণীর ব্যক্তি বাধ্য না, 3 শ্রেণীর ব্যক্তি বাধ্য না। এবার একটা জিনিস মিস হয়ে গেছে, আমার মিস হয়ে গেছে, আপনারা একটু মেহেরবানি করে আবার একটু লেখেন, ধারণা আমার মিস হয়ে গেছে, মেহেরবানি করে আবার একটু লেখেন, এই কথাটা লেখেন। চুক্তি লিখে ফেলেন, চুক্তির, চুক্তির সুনির্দিষ্ট লিখে ফেলেন, সুনির্দিষ্ট। আপনাদের 100% আসবে, 2টা প্রশ্ন আসবে। বাস্তবায়ন, চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট, 12 থেকে 30 পর্যন্ত ধারায় বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে। বুঝতে পেরেছেন আপনারা? এটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, এই জন্য লেখাচ্ছি। এই যে ধারা 12, ধারা 12তে বলা আছে চুক্তি বাস্তবায়ন হয় 4টি ক্ষেত্রে, 4টি ক্ষেত্রে। এটা বাংলায় লিখলাম, বাংলায় 4টি ক্ষেত্রে, ইংলিশে লিখি 4টি ক্ষেত্রে, 4টি ক্ষেত্রে। 12 ধারায় বলা আছে 4টি ক্ষেত্রে, 12 ধারায় বলা আছে চুক্তি বাস্তবায়ন হয় 4টি ক্ষেত্রে, পরীক্ষায় আসবে, এটা পড়াইছি। 21, এই যে উল্টাই লেখা হয় 8টা ক্ষেত্রে হয় না, 8টি ক্ষেত্রে হয় না, 8টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন হয় না, এটা লিখে ফেলেন। 8টা ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন হয় না। 23 ধারায় বলা আছে 8 শ্রেণীর ব্যক্তি, 8 শ্রেণীর ব্যক্তি, 8 শ্রেণীর ব্যক্তি, যে 8 শ্রেণী, আমি ইংলিশে লিখছি 8 শ্রেণীর ব্যক্তি তারা পারে চুক্তি বাস্তবায়ন করতে। 24 বলা আছে 4 শ্রেণীর ব্যক্তি অযোগ্য, এরা অযোগ্য, অপদার্থ, এরা পারে না। এবং 28 ধারায় বলা আছে 3 শ্রেণীর ব্যক্তি বাধ্য না, 3 শ্রেণীর ব্যক্তি বাধ্য, 3 শ্রেণীর ব্যক্তি বাধ্য না, বাধ্য না। লিখিত যদি এভাবে লিখে আসতে পারেন, স্যার ইমপ্রেস হবে, আপনাদের ফুল মার্কসটা তখন দিয়ে দিবে। আর এটা আপনাদের জন্য, অত্যন্ত ইম্পর্টেন্ট। 12 ধারায় 4টি ক্ষেত্রে বাস্তব ব্যক্তি, 8 শ্রেণীর ব্যক্তি তারা পারে বাস্তবায়ন করতে, 24 ধারায় 4 শ্রেণীর ব্যক্তি অযোগ্য, 28 হচ্ছে 3 শ্রেণীর ব্যক্তি বাধ্য, 3 শ্রেণীর ব্যক্তি বাধ্য না। মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। এই 23 ধারায় কোন 8 শ্রেণীর ব্যক্তি পারে, এটা একটা কোশ্চেন চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। এবার আসেন 23 ধারায় লেখেন, 23 ধারায় লিখে ফেলেন 8 শ্রেণীর ব্যক্তি, লিখে ফেলেন 8 শ্রেণীর ব্যক্তি, 8 শ্রেণীর ব্যক্তি, 8 শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে পারে, লিখে ফেলেন বাস্তবায়ন করতে পারে, এতটুকু লেখেন বাস্তবায়ন করতে পারে, করতে পারে। 8 শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে পারে। 1 নাম্বার, 1 নাম্বার কোন সেই ব্যক্তি, 1 নাম্বার 23 ধারায় বলা আছে কোন সেই ব্যক্তি। 1 নাম্বারে লেখেন যে কোনো পক্ষ, যে কোনো পক্ষ, যে কোনো পক্ষ, যে কোনো পক্ষ পারে, লিখে ফেলেন যে কোনো পক্ষ। একটু আপনারা কেসে মনে হয় একটু আগের চেয়ে রেসপন্স কম দিচ্ছেন। যে কোনো পক্ষ বা চুক্তির বাস্তবায়ন করতে, তারপরে যার স্বার্থ আছে, যার স্বার্থ আছে, যার একটা মামলায় স্বার্থ আছে, এই এতটুক সে পারে। তারপর হচ্ছে পক্ষের প্রতিনিধিগণ পারে, পক্ষের যার কি, যে ব্যক্তি পক্ষের প্রতিনিধি পারে, প্রতিনিধিগণ পারে, চুক্তির প্রতিনিধিগণ পারে, এই শব্দটা লিখে ফেলেন। 4 নাম্বার, 4 নাম্বারে লিখে ফেলেন যে সুফল লাভের অধিকারী, লিখে ফেলেন সুফল লাভের অধিকারী। এই চুক্তিটা যদি কার্যকর হয়
সে বেনিফিট পাবে, সুফল লাভের অধিকারী। যেমন বাপে 6টা বিল্ডিং করছে, তাহলে সন্তানের জন্য ভালো, সন্তান দাঁড়িয়ে হয়ে যাবে বিনা পরিশ্রমে। হ্যাঁ, ব্যক্তি বাস্তবায়ন করতে পারে। যে কোনো পক্ষ স্বার্থ আছে যার, পক্ষগণের প্রতিনিধি, সুফল লাভের অধিকারী, এই শব্দগুলি লিখে ফেলেন। তারপরে হচ্ছে দেখেন, তারপরে হচ্ছে আজীবনের প্রজা, এটা এমসিকিউ, এটা এমসিকিউ। আজীবনের প্রজা, আজীবনের প্রজা, যে আজীবন প্রজা, 3 ফর লাইফ, আজীবনের প্রজা, এটা এমসিকিউ। তারপর 6 নাম্বার হচ্ছে ভবিষ্যৎ উত্তরাধিকারী, লিখে ফেলেন, ভবিষ্যৎ উত্তরাধিকারী, 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 ভবিষ্যৎ উত্তরাধিকারী। এবার 7 নাম্বার, হচ্ছে কি, লিখে ফেলেন। 7 নাম্বারটা সবাই লিখে ফেলেন। 7 নাম্বারটা হচ্ছে, 7 নাম্বারটা হচ্ছে 7 নাম্বারটা হচ্ছে নতুন কোম্পানি, নতুন নতুন কোম্পানি, নতুন কোম্পানি। আর হচ্ছে পাবলিক কোম্পানি, পাবলিক কোম্পানি, নতুন কোম্পানি, এতটুকু লিখে রাখেন, পাবলিক কোম্পানি, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, নতুন কোম্পানি বা পাবলিক কোম্পানি। এবং 8 নম্বর, এই 8 নাম্বার এদিকে লিখলাম, 8 নাম্বারটা আপনাদের সুবিধার জন্য এদিকে লিখলাম। সেটা কি লিখলাম? 8 নাম্বার, 8 নাম্বারটা লিখবো, লিখে ফেলেন। 8 নাম্বারটা আপনাদের জন্য লিখবো হচ্ছে ভবিষ্যৎ উত্তরাধিকারী, এটা লিখে ফেলেন, ভবিষ্যৎ উত্তরাধিকারী, লিখে ফেলেন, ভবিষ্যৎ উত্তরাধিকারী, উত্তরাধিকারী, ভবিষ্যৎ উত্তরাধিকারী যে চুক্তি ভঙ্গ করলে, যে চুক্তি ভঙ্গ করলে, চুক্তি ভঙ্গ করলে, ভঙ্গ করলে, করলে ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, ভবিষ্যৎ উত্তরাধিকারী যে চুক্তি ভঙ্গ করলে ক্ষতিগ্রস্ত হবে। আসুন এই অংশটা একটু আপনাদের হালকা বুঝাই দিই। 8 শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে পারে। 1, মামলার যে কোনো পক্ষ বাদী-বিবাদী যার স্বার্থ আছে এমন পক্ষগণের প্রতিনিধি, এই গেল একটা। সুফল লাভের অধিকারী, সুফল লাভের অধিকারী, আজীবনের 7 নম্বরে, 6 নম্বরে ভবিষ্যৎ উত্তরাধিকারী। তারপর 7 নম্বরটা হচ্ছে নতুন কোম্পানি বা পাবলিক কোম্পানি। 8 নম্বর হচ্ছে ভবিষ্যৎ উত্তরাধিকারী যে চুক্তি ভঙ্গ করলে ক্ষতিগ্রস্ত হবে, ভবিষ্যৎ উত্তরাধিকারী যিনি চুক্তি ভঙ্গ করলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, ভবিষ্যৎ উত্তরাধিকারী যিনি চুক্তি ভঙ্গ করলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, ভবিষ্যৎ উত্তরাধিকারী যিনি চুক্তি ভঙ্গ করলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এরা হচ্ছে এই 8 শ্রেণীর ব্যক্তি। এখান থেকে পরীক্ষায় এমসিকিউ আসবে, আপনাদের এগুলি মুখস্থ থাকতে হবে। এবার চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়নের জন্য আমরা পড়াবো ধারা 29, এটাকে বলা হয় রেস জুডিকাটা, লিখে ফেলেন, রেস জুডিকাটা। আমরা দেওয়ানি কার্যবিধিতে পড়ছিলাম না, রেস জুডিকাটা, রেস জুডিকাটা, রেস জুডিকাটা, রেস জুডিকাটা, TPSC, একই সত্য, একই সত্য, সেম টাইটেল, একই পক্ষ, সেম বিষয়বস্তু, একই বিষয়বস্তু, বিষয়বস্তু, আর সেম কোর্ট, একই আদালত, আদালত, অর্থাৎ সব জায়গায় কি লিখবেন, একই, অর্থাৎ কোন মোকদ্দমায় একই পক্ষ, একই পক্ষ, একই বিষয়বস্তু, একই আদালতে ফাইনালি ডিসাইডেড, পুরো চূড়ান্তভাবে বিচার হলে, ফাইনালি ডিসাইডেড, ফাইনালি ডিসাইডেড, চূড়ান্তভাবে যদি বিচার হয়। এটা একটু খেয়াল করেন, এই অংশটা একটু প্লিজ খেয়াল করেন আপনারা। আমরা কিন্তু আজকে স্যার এক চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন, এরা বলতেছে একই সত্য, একই পক্ষ, একই বিষয়বস্তু, একই আদালতে কোন চূড়ান্ত বিষয় নিয়ে দ্বিতীয়বার মামলা করা হবে না, দ্বিতীয়বার মামলা করা যাবে না। এটা সিপিসির 11 ধারায় বলা আছে, দেওয়ানি কার্যবিধি 11 ধারায় বলা আছে, এবং এটা সুনির্দিষ্ট প্রতিকারে বলা আছে 29 ধারায়। অর্থাৎ একই চুক্তি, একই চুক্তি, একই চুক্তি, যেটা কি একই চুক্তি দ্বিতীয়বার, একটা চুক্তি যখন একবার বাস্তবায়ন হয়ে যাবে, একটা চুক্তি যখন একবার বাস্তবায়ন হয়ে যাবে, সেটা আবার দ্বিতীয়বার সেটা আবার পালন করা যাবে না। মানে একটা চুক্তি যদি আপনি বাস্তবায়ন করে ফেলেন, আবার বাদীপক্ষ আদালতে বলতে পারবে না যে এই চুক্তিটা আবার বাস্তবায়ন হোক। একটা চুক্তি একবার বাস্তবায়ন হয়ে গেছে, এই যেমন রহিম কি করছে, রহিম 50,000 টাকা খলিল রে দিয়েছে,
রহিম 50,000 টাকা খলিলরে দিয়ে দিছে। রহিম কি করছে? 50,000 টাকা খলিলরে দিয়ে দিছে। তো রহিম তো চুক্তি একবার পালন করেছেন, খলিল আদালতে আবার কাছে গেছে। আদালতে আবার গেছে। মাননীয় আদালত, রহিম তো একবার 50,000 টাকা দিছে, আরে আবার একটু কম, আমার আবারও 50,000 টাকা দিতে। তখন আদালত বলবে নো, আপনি 19 ধারা বলেন। দেখেন, একবার যদি চুক্তি আদালত বাস্তবায়ন হয়ে যায়, ওই একই ব্যাপারে আবার দ্বিতীয়বার করা যাবে না। এটা রেস জুডিশিয়াল হবে। এই অংশটা কি আপনারা বুঝতে পারছেন? একটা চুক্তি যদি একবার বাস্তবায়ন হয়ে যায়, ওই একই চুক্তি আবার দ্বিতীয়বার বাস্তবায়ন করা যাবে না, ওটা রেস জুডিকাটা হবে। দিওয়ানি কার্যবিধি 11 পড়ছেন না আপনারা? ওইটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29 ধারা। এটা বুঝতে পারছেন কিনা একটু জানান আমাকে। কেউ একটু জানান, আপনারা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, ভেরি গুড। চুক্তি যদি একবার বাস্তবায়ন হয়, ওই একই চুক্তি আর দ্বিতীয়বার বাস্তবায়ন করা যায় না।